আজকে আমাদের লেকচারের বিষয় হলো হার্ট ফেলিউর। তো প্রথম যেই এটা হচ্ছে আপনারা আমার স্ক্রিন শেয়ারে যেটা পাচ্ছেন যে প্রথমে হলো হার্ট ফেলিউরের সংজ্ঞা বা ডেফিনেশনটা কি, সেটা হলো হার্ট ফেলিউর ডেসক্রাইবস দ্য ক্লিনিক্যাল সিনড্রোম দ্যাট ডেভেলপস হোয়েন দ্য হার্ট ক্যান নট মেনটেন অ্যাডিকুয়েট আউটপুট or can do so only at the expense of elevated ventricular filling pressure। তার মানে হলো যে হার্ট ফেলিওর মানে হচ্ছে এমন একটা অবস্থা যখন হার্ট তার যে কাজ পর্যাপ্ত আউটপুটটা হয় না, এবং আউটপুট শুধু তখনই করতে পারে যখন তাকে একটা এলিভেটেড ফিলিং প্রেশার দেওয়া হয়। তার মানে এবং সেটাও আসলে অনির্দিষ্টকাল ধরে পারে না। আউটপুট কার্ডিয়াক আউটপুট যখন অ্যাডিকুয়েট থাকে না তখন কি হয় যে প্রিলোডটা বেড়ে যায়। প্রিলোড বেড়ে গেলে তখন কার্ডিয়াক মাসল আসলে মোর স্ট্রেচ করে, এবং মোর স্ট্রেচ যখন করে তখন আবার আউটপুটটা স্বাভাবিক থাকার চেষ্টা করা হয়। তার মানে সোজা কথায় হার্ট ফেলিওর মানে হার্ট আর তার স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারতেছে না। এখানে আসলে বেশ কিছু ধরনের আছে যেগুলির সাইন সিমটমস একই রকম, কিন্তু মেকানিজমটা আলাদা। যেমন কি মায়োকার্ডিয়াল ফেলিউর, অ্যাবনর্মালিটিস রিসাইড ইন দ্য মায়োকার্ডিয়াম, সার্কুলেটরি ফেলিউর, এনি অ্যাবনর্মালিটি অফ দ্য সার্কুলেশন, অ্যান্ড কনজেস্টিভ হার্ট ফেলিউর, অ্যাকুমুলেশন অফ দ্য ব্লাড ইন ফ্রন্ট অফ দ্য লেফট অর রাইট পার্ট অফ দ্য হার্ট। তার মানে আপনি এখানে যেটা হচ্ছে যে কার্ডিয়াক আউটপুটটা যখন কমে যাচ্ছে, যে ওভারঅল আমাদের শরীরের সার্কুলেশন কম্প্রোমাইজড হচ্ছে। তাহলে এটা কীভাবে হতে পারে? আমার এটা মায়োকার্ডিয়াম ফেল হতে পারে, অথবা আমাদের একটা সার্কুলেটরি ফেলিওর হতে পারে। সার্কুলেটরি ফেলিওর আমাদের সিম্পল একদম ডায়রিয়া, ডিসেন্ট্রির থেকে শুরু করে ম্যাসিভ হেমারেজ যে কোনো কারণে এটার জন্য হতে পারে, সেপসিসের জন্য হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, অথবা কনজেস্টিভ হার্ট ফেলিওর হতে পারে। কনজেস্টিভ হার্ট ফেলিওরটা কেন হয়? যে আমাদের কার্ডিয়াক যে আউটপুট যে জায়গায় হয় তার সামনে যদি আমাদের অ্যাকুমুলেশন অফ ব্লাড হয়। আমরা বিশ্ব মেকানিজমটা পরে দেখতেছি। নাও মেকানিজম অফ হার্ট ফেলিওর কী হয়? রিডিউসড ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি, ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন, ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড, অ্যারাইথমিয়া, ডায়াস্টোলিক ডিসফাংশন। তার মানে আমার যদি কার্ডিয়াক মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন যদি অ্যাডিকুয়েট না হয়, মায়োকার্ডিয়াম যদি অ্যাডিকুয়েটলি ডাইলেটেড না হয়, যদি আমার ইনফ্লো বা আউটফ্লোতে কোথাও অবস্ট্রাকশন থাকে, যদি অ্যারাইথমিয়া থাকে, তখন সেই ক্ষেত্রে দেখা যায় কি হার্ট ফেলিওর হতে পারে। দেন হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর হার্ট ফেলিওর? হার্ট ফেলিওরের রিস্ক ফ্যাক্টরসগুলি হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, হাইপারটেনশন, ভালভুলার হার্ট ডিজিজ, অ্যালকোহলিজম, ইনফেকশন, ভাইরাল ইনফেকশন এখানে একটা ভূমিকা রাখে। এবং এখন খেয়াল করবেন যে 2019-এ যখন ডেঙ্গু হচ্ছিল, তখন এর আগে আসলে ডেঙ্গুতে এতখানি মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট পাওয়া যেত না, কিন্তু 2019-এ বেশ কিছু মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট ছিল। এখন মনে হচ্ছে যে কোভিডের জন্য কিছু মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট হচ্ছে। ডায়াবেটিস, কনজেনিটাল হার্ট ডিজিজ এইসব যদি থাকে। আদার্স যেমন আছে ওবেসিটি, এজ, স্মোকিং, হাই অর লো হেমাটোক্রিট লেভেল, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তাহলে এসেনশিয়াল ফ্যাক্টরস, এসেনশিয়াল ফাংশনস অফ দ্য হার্ট, যেমন টু কভার মেটাবলিক নিডস অফ বডি টিস্যু বাই অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই, টু রিসিভ অল ব্লাড কামিং ব্যাক ফ্রম দ্য টিস্যু। তার মানে টোটাল বডিকে ব্লাড সাপ্লাই করাটাও হার্টের কাজ, টোটাল বডির থেকে ব্লাড কালেকশন করাটাও হার্টের কাজ। এটা হচ্ছে হার্টের এসেনশিয়াল ফাংশন। এবং হার্টটা যেভাবে কাজ করে সেটা আমরা মেজার করি কার্ডিয়াক আউটপুট দিয়ে। তো কার্ডিয়াক আউটপুট যেটা, এটা আবার একটা মাল্টিপ্লিকেশন অফ হার্ট রেট অ্যান্ড স্ট্রোক ভলিউম। আগের স্লাইডটা হচ্ছে যে আপনার হার্টের আসলে ওভারঅল কাজটা কি, এটা খুব সিম্পলিফিকেশন, ওভার সিম্পলিফিকেশন। মানে হলো যে সারা শরীরে রক্ত পৌঁছানোও হার্টের কাজ, এবং সারা শরীর থেকে রক্ত রিসিভ করাটাও হার্টের কাজ। আসলে ছোট কথায় তাই। এখন কথা হচ্ছে এই কাজটা হার্ট করে কি দিয়ে? কার্ডিয়াক আউটপুট দিয়ে। কার্ডিয়াক আউটপুট দিয়ে সে সারা শরীরে রক্ত পৌঁছায়, এবং কার্ডিয়াক ইনপুট যেটা, সেটা দিয়ে আসলে সে সারা শরীর থেকে রক্তটা রিসিভ করে। এখন কার্ডিয়াক আউটপুটটা হলো যে হার্ট রেট এবং স্ট্রোক ভলিউম। এটা আপনাদের একদম ফিজিওলজির একদম প্রথম দিকের লেকচার। হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম, যেই পরিমাণটা পাওয়া যায় এটা কি বলা হয় হলো কার্ডিয়াক আউটপুট। তাহলে যখন আমাদের এখন হার্ট রেট নিয়ন্ত্রণ করে কারা? অটোনমিক নার্ভাস সিস্টেম এবং হরমোনাল। এবং স্ট্রোক ভলিউম নিয়ন্ত্রণ করে কিভাবে? প্রিলোড, কন্ট্রাক্টিলিটি, আফটার লোড।
তো প্রিলোড আফটার লোড, প্রিলোড মানে হচ্ছে হলো ডায়াস্টোলের শেষে ব্লাডে হার্টে যেই ব্লাডটুকু থাকে, আফটার লোড মানে হচ্ছে আফটার সিস্টোল যেটুকু থাকে। তো এখন এখানে আপনারা দেখেন এই স্টার্লিংস যে লটা আছে হার্টের, আপনার যদি প্রিলোড বাড়াতে থাকেন, এখানে যদি আপনি তাকান হরাইজন্টাল যে লাইনটা আছে সেটা আপনাকে জানাচ্ছে হচ্ছে প্রিলোড, এবং ভার্টিক্যাল যে লাইনটা আছে সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট অর ভেন্ট্রিকুলার পারফরমেন্স, এটা আপনাকে জানাচ্ছে। তাহলে প্রিলোডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি একটা সার্টেন লিমিট পর্যন্ত যদি প্রিলোড বাড়াতে থাকেন তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়তে থাকবে। এখানে একটা আমরা একটু ভিন্নভাবে উদাহরণটা দিই, যেমন ধরেন সে একটা প্লাস্টিক বা ইলাস্টিক, ধরেন ইলাস্টিক বা রাবারের ক্ষেত্রে কি হয় যে আপনি রাবারটা টান দিলেন, তাহলে কি হবে, রাবারটা যখন ব্যাক করবে বেশ দ্রুত ব্যাক করবে, এটাই হচ্ছে ইলাস্টিসিটিটা। এখন আপনি আরেকটু জোরে টান দিলেন, তাহলে কি আরেকটু জোরে ব্যাক করবে, আর একটু জোরে টান দিলেন রাবারটা আরও জোরে ব্যাক করবে। তো এই যে ইলাস্টিসিটিটা, এটা কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত চলবে, তারপরে কি হবে, আরও জোরে টান দিলেন, এবার রাবারটা ছিঁড়ে গেল। তো এইটা যখন হবে তার মানে আপনি প্রিলোড বাড়াতে থাকবেন এবং হার্ট আপনাকে সাপ্লাই দিয়েই যাবে, এটা হওয়ার সুযোগটা কম। আপনি দেখেন এ বি সি ডি, তার মানে হচ্ছে আপনি এ লাইনটাতে যখন আসছেন তখন আপনি যত বাড়াতে থাকবেন তত হচ্ছে আপনার আফটার লোড বাড়বে, প্রিলোড বাড়াতে থাকবেন এবং কন্ট্রাক্টিলিটি বাড়বে। কিন্তু আপনি একটা পর্যায়ে এসে দেখেন যখন আপনি ডিতে আসতেছেন তখন আপনি কিন্তু প্রিলোড বাড়িয়েই যাচ্ছেন, এতে যেখানে ছিল বিতে, ডিতে প্রিলোড আরও বেশি, কিন্তু একটা লেভেলের পরে ই করতে পারতেছে না, কন্ট্রাক্টিলিটি আর বাড়ানো যাচ্ছে না এবং লাইনটা ফ্ল্যাট হয়ে গেছে। ওখানে লাইনটা ধীরে ধীরে উপরে যাচ্ছিল, আপনার প্রিলোডও বাড়ছে, আফটার আউটপুটও বাড়ছে, প্রিলোড বাড়ছে, আফটার আউটলোড বাড়ছে এবং আফটার লোড কমতেছে। কিন্তু একটা সার্টিন অ্যামাউন্টের পরে আপনার প্রিলোড বেড়ে যাচ্ছে, কন্ট্রাক্টিলিটি আর ফ্ল্যাট হয়ে গেল, বাড়ছে না, আউটপুট কমে যাচ্ছে এবং আফটার লোডও বেড়ে যাচ্ছে, আফটার লোড আর কমতেছে না। এইটা আপনার এইভাবেও আরেকটা স্কিমিক প্রেজেন্টেশন আছে এইখানে আর কি একটা যদি আপনি এখানে ঘোড়াটাকে যদি হার্ট ধরেন আর পেছনে যদি প্রিলোড থাকে আর এই যে স্টিপ যেই জায়গাটা সেটা যদি আফটার লোড হয়, তার মানে আপনার এই যে ঘোড়াটা একটা টেনে নিয়ে যাচ্ছে একটা মালবাহী গাড়ি, পেছনে যেই মালপত্র আছে সেটা হচ্ছে প্রিলোড, আর সে যে একটা কার্ভ দিয়ে উপরে উঠতেছে সেটা হচ্ছে আফটার লোড। এভাবে যদি চিন্তা করেন তাহলে আপনি যদি একটা পর্যায়ে আপনি যদি আফটার লোড কমাতে পারেন, প্রিলোড কমাতে পারেন, তাহলে দেখা যাবে ঘোরার জন্য ইজি হয়। এটা একটা মানে স্টার্লিংস ল এর একটা মানে কার্টুন রিপ্রেজেন্টেশন আর কি। এখানে আবার একটু দেখেন যে আপনি যখন হার্ট ফেলিওরে হয়টা কি, যে আলটিমেটলি আমরা মেজার করি হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন দিয়ে। ইজেকশন ফ্র্যাকশনটা কি, যে ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে যে প্রতিটা স্ট্রোক ভলিউমে হার্টের যে প্রিলোডের যেই অংশটা পাম্পড আউট হয়ে যায়। তার মানে আপনি যদি প্রিলোড মাইনাস আফটার লোড করেন তাহলে আপনি আসলে ওখানে স্ট্রোক ভলিউমটা পাচ্ছেন, এবং এটা প্রিলোডের যত পার্সেন্ট সেটাকেই বলা হয় হচ্ছে হলো ইজেকশন ফ্র্যাকশন। তার মানে হচ্ছে এখন আসলে একটা প্রিলোড যা থাকে তার পুরাটা তো আসলে ইজেকশন হয় না, প্রিলোড থেকে হয়তো বা 60%, 50% এরকম ইজেকশন হয়। তাহলে আপনার এখানে দেখেন যখন ইন্ডেক্স ইভেন্টটা হচ্ছিল তখন হয়তো বা তার ইজেকশন ফ্র্যাকশন ছিল 60%, এবং রাফলি ইজেকশন ফ্র্যাকশনের একটা সংজ্ঞা আছে 60% ±6, তো 60%, এবং তারপরে হরাইজন্টাল লাইনে আপনার আছে হচ্ছে নাম্বার ইন ইয়ার্স। তাহলে আপনার কম্পানসেটরি মেকানিজমও শুরু হলো এবং এইভাবে চলতে শুরু করলো। তাহলে আপনার কি হচ্ছে যে ইজেকশন ফ্র্যাকশনটা ধীরে 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 কমতে থাকার পর কি হয়, সেকেন্ডারি ড্যামেজও যেহেতু হতে থাকে এবং ফাইনালি যত সময় আগাতে থাকে দেখা যায় 60-40 এবং দেখেন 20%-এ নেমে আসে। এখন হার্ট ফেলিউর যখন হয় না, যখন মায়োসাইট লস হয় বা মায়োকার্ডিয়াল ড্যামেজ হয় যে কারণেই হোক, তখন একটা ভিসাস সাইকেল তৈরি হয়, যে ভিসাস সার্কেলটা হার্ট ফেলিউরকে প্রোগ্রেস করে। যেমন কি আপনি মায়োসাইট লস করছেন অথবা মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস হলো,
সেই কারণে আপনার ঠিকমতো কাজ করতে পারতেছে না, আপনার হার্ট ফেলিওর তৈরি হলো। হার্ট ফেলিওর যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, রিডিউসড কার্ডিয়াক আউটপুট তৈরি হচ্ছে। এখন রিডিউসড কার্ডিয়াক আউটপুট যখন তৈরি হবে, আমরা জানি যে কার্ডিয়াক আউটপুটটা কিসের থেকে আসে, নিউরো হরমোনাল নিয়ন্ত্রণে আছে। কি হবে, আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে, রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেট হবে, ভেসোপ্রেসিন সিস্টেম এবং এন্ডোথেলিন সিস্টেম, এগুলি যখন অ্যাক্টিভেট হবে, এগুলি অ্যাক্টিভেট হওয়ার ফলে কি হবে, আপনার সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে, এবং সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হলে ইনক্রিজ ইন্ট্রাভাস্কুলার ভলিউম এবং ইনক্রিজ ব্লাড প্রেশার অ্যান্ড কার্ডিয়াক ওয়ার্ক। তাহলে আসলে হচ্ছেটা কি, যে হার্ট তার আমরা দেখছি যে তার আউটপুট মেনটেন করার জন্য কি করে, যে প্রিলোড বাড়ায়। তো প্রিলোড বাড়ানোর জন্য সে কি করবে, সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে, ইনক্রিজ ইন্ট্রাভাস্কুলার ভলিউম হবে এবং ব্লাড প্রেশারটা ইনক্রিজ ব্লাড প্রেশার অ্যান্ড কার্ডিয়াক ওয়ার্কলোড বাড়াবে। এটা আবার উল্টা করে গিয়ে কি মায়োসাইট লসের কারণ হবে। আরেকটা ঘটনা কি হবে, ভেসো কনস্ট্রিকশন হবে। ভেসো কনস্ট্রিকশন হলে কি, আফটার লোড বেড়ে যাবে। আফটার লোড যখন বেড়ে যাবে তখন ইনক্রিজ ব্লাড প্রেশার অ্যান্ড কার্ডিয়াক ওয়ার্ক। তার মানে আপনি আসলে একদিক দিয়ে মায়োসাইট লস করা হচ্ছে, মায়োসাইট লস হচ্ছে এবং মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস হচ্ছে। মায়োসাইট লস, মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস এবং হার্ট ফেলিওর তৈরি হচ্ছে। হার্ট ফেলিওর যখনই তৈরি হচ্ছে তখন পেরিফেরিতে এবং অন্যান্য অর্গানে আমার ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে। ব্লাড সার্কুলেশন যখন কমে যাচ্ছে তখনই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, রেনিন সিস্টেম, এনজিওটেনসিন সিস্টেম, ভেসোপ্রেসিন সিস্টেম, এন্ডোথেলিন সিস্টেম, সেগুলি অ্যাক্টিভেট হচ্ছে। অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে একদিক দিয়ে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, আরেক দিক দিয়ে হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হচ্ছে। তাহলে ভেসো কনস্ট্রিকশনের জন্য আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় এবং কার্ডিয়াক ওয়ার্ক বেড়ে যায়। আবার সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন যখন হয় তখনও আমাদের ব্লাড প্রেশার এবং কার্ডিয়াক ওয়ার্কলোডটা বেড়ে যায়। সো এই একটা ভিশাস সাইকেল চলতে থাকে। এখন হার্ট ফেলিওরের টাইপ কী কী, লেফট সাইডেড হার্ট ফেলিওর, রাইট সাইডেড হার্ট ফেলিওর, বাইভেন্ট্রিকুলার ফেলিওর, এটা এক ধরনের। এখন আবার অন্য ধরনেরও আছে, যেমন সিস্টেমিক হার্ট ফেলিওর, সিস্টোলিক হার্ট ফেলিওর, মানে হার্ট ঠিকমতো পাম্প করতে পারতেছে না। আবার ডায়াস্টোলিক হার্ট ফেলিওর, এটা কি রিল্যাক্সেশন হার্ট ফেলিওর, মানে হার্ট যেটা হচ্ছে যে অ্যাডিকুয়েটলি রিল্যাক্স করতে পারতেছে না। ফরওয়ার্ড ফেলিওর হচ্ছে, ব্যাকওয়ার্ড ফেলিওর হচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, যে আমরা একটা ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দ্য হার্ট ফেলিওর কীভাবে করব। ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দ্য হার্ট ফেলিওর মানে কি, যে ক্লাস 1, 2, 3, 4, এটা নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশনের একটা ফাংশনাল ক্লাসিফিকেশন। এটা আমাদের প্রয়োজন হয়ে হচ্ছে অনেকগুলি পারপাসে। একটা হচ্ছে ম্যানেজমেন্ট পারপাস, আরেকটা হচ্ছে ফলো আপ পারপাস, আরেকটা হচ্ছে ইভালুয়েশন পারপাস। তো এখানে ক্লাস 1 কোনটা, নো লিমিটেশন ডিউরিং অর্ডিনারি অ্যাক্টিভিটি, তার মানে আসলে ক্লাস 1-এ হচ্ছে নো লিমিটেশন, ক্লাস 2 স্লাইট লিমিটেশন, ক্লাস 3 মার্ক লিমিটেশনস, অ্যান্ড ক্লাস 4 হচ্ছে আনএবল টু আন্ডারটেক এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি উইদাউট সিমটমস। তার মানে হলো ক্লাস 1 হচ্ছে নো, 2 হচ্ছে স্লাইট, 3 হচ্ছে মার্ক, আর ক্লাস 4 হচ্ছে মানে সিভিয়ার লিমিটেশনস আর কি। এটার দরকার নাই। আর কিছু কিছু জিনিস আছে যেটাকে বলা হচ্ছে হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর। হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওরে যেটা হয়, যে আমাদের আউটপুট ঠিক থাকে কিন্তু হার্ট ফেলিওরের ফিচার্স তৈরি হয়। যেমন কি, যে সিভিয়ার অ্যানিমিয়া যদি হয় বা থাইরোটক্সিকোসিস যদি হয়। তো এখানে একটা আছে বেরি, এটা এই মুহূর্তে আসলে খুব পার্টিনেন্ট অসুখ না, বা লার্জ আর্টারিওভেনাস শান্ট, এটা এখন কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা অ্যাকিউট অ্যান্ড ক্রনিক হার্ট ফেলিওরের কারণ হিসেবে কাজ করে, সেটা থাকুক। যেমন কারোর দেখা যায় যে এমনিতেই হয়তো বা কার্ডিয়াক ফাংশন কম্প্রোমাইজ ছিল আগের থেকে, এখন অ্যাকিউট হার্ট ফেলিওর ডেভেলপ করছে। এটা কেন হতে পারে, যে হঠাৎ করে আবার নতুন একটা কার্ডিয়াক ইসকেমিয়া বা ইনফ্রাকশন হলো, ইন্টারকারেন্ট ইনলেস, যে হার্টে কিছু হলো না কিন্তু নিউমোনিয়া হলো, অ্যারাইথমিয়া অ্যাকচুয়াল ফিব্রিলেশন ডেভেলপ করলো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিডাকশন অফ থেরাপি, যে হয়তোবা পেশেন্টকে আমরা ওষুধ রিডাকশানে যাচ্ছিলাম কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি বেশি কমায় ফেললাম, অ্যাডমিনিস্ট্রেশন অফ এ ড্রাগ উইথ নেগেটিভ আয়োনোট্রপিক এজেন্ট, যেমন বিটা ব্লকার। তাহলে বিটা ব্লকারকে যদি আমরা ইনজুডিশিয়াসলি ইউজ করি তাহলেও দেখা যায় হঠাৎ করে নতুন করে হার্ট ফেলিওর হলো, এনএসআইডি অথবা কর্টিকোস্টেরয়েড দেওয়া হলো, পালমোনারি এম্বোলিজম যদি হয়, তাহলে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে মেটাবলিক ডিমান্ড বেড়ে গেছে, যেমন প্রেগনেন্সি, থাইরোটক্সিকোসিস, এনিমিয়া, এইসব, আইভি ইনফিউশনটা যদি আমরা ওভারলোড করি, তাহলে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট আমরা কি করব।
ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা হবে হচ্ছে অ্যাকিউট লেফট হার্ট ফেলিউরের ক্ষেত্রে ফিচার্সগুলি কী কী আপনার সাডেন অনসেট অফ ডিসনিয়া অ্যাট রেস্ট, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস, অর্থোপনিয়া অ্যান্ড প্রোস্ট্রেশন. The precipitations such as acute MI is often apparent from the history. The patient appears agitated, pale and clammy. The peripheries are cool to the touch and the pulse is rapid. Inappropriate bradycardia or excessive tachycardia. BP may be high, normal or low. Jugular venous pressure usually elevated. Gallop rhythm may be present. Crepitations at the lung base or throughout the lung if pulmonary edema is severe. Expiratory wheeze. তার মানে যেটা হচ্ছে যে পেশেন্টের অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি হয় সিভিয়ার ব্রেথলেসনেস হবে হঠাৎ করেই এবং সাডেন রেস্টের মধ্যে হতে পারে। আর যদি দেখা যায় না আগের থেকে আমরা কোনো একটা হিস্ট্রি পাই সেই ক্ষেত্রে যেটা হয় যে অর্থোপনিয়া বা ওরকম একটা ফিচার্স থাকতে পারে। অর্থোপনিয়া মানেটা কি যে মানে পেশেন্টের পজিশনের সাথে দেখা যায় যে রেসপিরেটরি ডিস্ট্রেসের সম্পর্ক থাকে। এখন ক্রনিক হার্ট ফেলিউরের ফিচার্সটা কি? রিল্যাপস অ্যান্ড রিমিটিং কোর্স, মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে চলে যাচ্ছে, অন অ্যান্ড অফ ফিচার্স, ফ্যাটিক, লিস্টলেসনেস, পোর এফোর্ট টলারেন্স, পেশেন্ট ক্লান্ত লাগে, পর্যাপ্ত যথেষ্ট দেখা যায় যে পরিশ্রম করতে পারে না, পেরিফেরিস কোল্ড থাকে, বিপি লো থাকে, অলিগিউরিয়া, ইউরেমিয়া, ইডিমা, মার্কড ওয়েট লস, কার্ডিয়াক ক্যাকেক্সিয়া বলে যে হার্ট যেহেতু অ্যাডিকুয়েট নিউট্রিশন পোষাতে পারছে না শরীরে, ফলে দেখা যায় যে ওয়েট লস হয়। ওয়েট লস হওয়ার কয়েকটা কারণ আছে, যেমন অ্যানোরেক্সিয়া, impaired absorption due to gastrointestinal congestion, poor tissue perfusion due to low cardiac output, skeletal muscle atrophy due to immobility. এই চারটা কারণে দেখা যায় কার্ডিয়াক ক্যাকেক্সিয়া তৈরি হয়, অরুচি তৈরি হয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যাবজর্পশন কমে যায়, কার্ডিয়াক আউটপুট টিস্যু পারফিউশন কমে যায় এবং স্কেলেটাল মাসল অ্যাট্রোফি হয় ডিউ টু ইমোবিলিটি। এখন হচ্ছে আপনার রাইট সাইড এবং লেফট সাইডের হার্ট ফেলিউরের ফিচার্স কী কী? আপনার যদি রাইট সাইডের হার্ট ফেলিউর হয় তাহলে হলো আসলে আমার দিক থেকে আমি বলবো যে আপনি জাস্ট তিনটা জিনিস মনে রাখেন: হেপাটোমেগালি, ইডিমা অর অ্যাসাইটিস, রেস জেভিপি, বাস এইটুকু। রেস জেভিপি, হেপাটোমেগালি এবং ইডিমা অর অ্যাসাইটিস, এই তিনটা জিনিস হচ্ছে কার্ডিনাল ফিচার্স। আর আপনার যদি লেফট সাইডের হার্ট ফেলিউর হয় তাহলে জাস্ট ফিচার্স অফ পালমোনারি ইডিমা, যেমন কি ব্রেথলেসনেস এবং ইডিমা থাকতে পারে, প্লুরাল এফিউশন থাকতে পারে, বাট মেইন ফিচার্স ইজ ব্রেথলেসনেস অ্যান্ড পেশেন্ট টেন্ডস টু স্টে ইন দ্য সিটিং পজিশন, এবং আপনি যদি করেন এবং বাইবাজাল ক্রেপিটেশনস থাকতে পারে, এবং যদি এক্সটেন্সিভ হয় তাহলে আসলে হোল লাংসেই ক্রেপিটেশনস থাকতে পারে। হার্ট ফেলিউরের কমপ্লিকেশনস আসলে সব কিছুই: রেনাল ফেলিউর, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোনাট্রিমিয়া, ইম্পেয়ার্ড লিভার ফাংশন, থ্রোম্বোএম্বোলিজম, অ্যাট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার অ্যারাইথমিয়াস। এখন ইনভেস্টিগেশনস করবেন কী কী? তো ইনভেস্টিগেশনসের আসলে তো ডিপেন্ড করে আসলে পেশেন্টসের সিনারিওর উপরে। আপনি যদি ডায়াগনোসিস করতে চান তো সেই ক্ষেত্রে একটা চেস্ট এক্সরে, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম লাগবে আসলে। আর যদি আপনি প্রেডিক্ট করতে যান যে সামনে হার্ট ফেলিউর আছে নাকি, সেক্ষেত্রে ব্রেন ন্যাট্রিউরেটরিক পেপটাইড করা যেতে পারে সেটা। আর হচ্ছে পেশেন্টের অন্যান্য অবস্থা বোঝার জন্য থাইরয়েড ফাংশন টেস্ট, ডায়াবেটিস মেলাইটাস, সিরাম লিপিড প্রোফাইল, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, এইসব টেস্ট করা যেতে পারে। চেস্ট এক্সরের কিছু নির্দিষ্ট ফিচার্স আছে, যেমন হচ্ছে হাইলার ভেসেলগুলি এনলার্জ হয়ে যায়, অনেক সময় আমরা এটা বলি আপার লোব প্রমিনেন্স, যে ব্লাড ভেসেলসগুলি যেটা আপার লোবে যাচ্ছে সেগুলি দেখা যায় প্রমিনেন্ট হয়ে যায়। সেপ্টাল অর কার্লিস ব্লি লাইন, যে লোয়ার জোনে একটা হরাইজন্টাল লাইন দেখা যায়। রেটিকুলার শ্যাডোয়িং অফ অ্যালভিউলার ইডিমা। সো এই জিনিসগুলি খুব সাটল, এত বোঝাটা খুব মুশকিল, এবং এখন আসলে হার্ট ফেলিওর ডায়াগনোসিসের জন্য ঠিক ওভাবে চেস্ট এক্সরে ব্যবহারও করা হয় না। এখন আসেন হচ্ছে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট পালমোনারি ইডিমা, তার মানে হচ্ছে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ম্যানেজমেন্টের জন্য আমার ছোটো একটা নেমোনিক তৈরি করা আছে, যে পালমোনারি ইডিমা পন্ড, এভাবে মনে রাখেন। কী হবে? পন্ডের পিতে আসবে হচ্ছে বেড রেস্ট ইন প্রপড আপ পজিশন, তার মানে প্রপড আপ পজিশনটা মনে রাখেন। ওতে অক্সিজেন ইনহেলেশন, এনতে হচ্ছে নাইট্রেটস এবং ডিতে হচ্ছে ডায়োরেটিক্স। এই হচ্ছে অ্যাকিউট পালমোনারি ইডিমার ম্যানেজমেন্ট, নাথিং ফার্দার। আরেকটা হচ্ছে যে অক্সিজেন তাহলে হচ্ছে প্রপড আপ পজিশন, অক্সিজেন ইনহেলেশন, নাইট্রেটস এবং ডায়োরেটিক্স। আপনারা যদি এই চারটা ইনশিওর করতে পারেন
মানে অলমোস্ট ডান অ্যাকিউট ইসের ক্ষেত্রে। আর হচ্ছে দ্য পেশেন্ট শুড ইনিশিয়ালি বি কেপ্ট রেস্টেড অফ অ্যাবসোলুট বেড রেস্ট, কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে কার্ডিয়াক রিদম, ব্লাড প্রেশার এবং পালস অক্সিমেট্রি। ইন্ট্রাভেনাস অপিয়েটস নির্ভর করে হচ্ছে পেশেন্টের রিকোয়ারমেন্টের উপর। আয়োনোট্রপিক এজেন্টস মে বি রিকোয়ার্ড টু অগমেন্ট কার্ডিয়াক আউটপুট, ইন্ট্রা অ্যাওরটিক বেলুন পাম্প। তারপরেও আমি অ্যাকিউট পালমোনারি ইডিমা অথবা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্ষেত্রে আমি এই 4টা পয়েন্ট আপনারা পারফর্ম করতে পারবেন, এটা আশা করব। সেটা হচ্ছে পেশেন্ট ইন প্রপড আপ পজিশন, অক্সিজেন ইনহেলেশন, হাই ফ্লো, হাই কনসেন্ট্রেশন, নাইট্রেটস এবং ডায়োরেটিক্স। এখন ম্যানেজমেন্ট অফ ক্রনিক হার্ট ফেলিওর, ওটা তো অ্যাকিউটের ক্ষেত্রে গেল। ক্রনিকের ক্ষেত্রে আপনার 2টা জিনিস আসবে, একটা হচ্ছে জেনারেল মেজার্স আর একটা হচ্ছে ড্রাগ থেরাপি। জেনারেল মেজার্সটাকে আমি যে কোনো কারণেই হোক অত্যন্ত গুরুত্ব দিই, কারণ হচ্ছে যার কোনো অর্থবিত্তও নাই তার পক্ষে এই সবগুলি জেনারেল মেজার্স পালন করা সম্ভব। এডুকেশন, ডায়েট, অ্যালকোহল, স্মোকিং, এক্সারসাইজ, ভ্যাকসিনেশন। এবং যদি আমরা পরীক্ষার ভাইভাতে আমার সাথে দেখা হয় তাহলে আসলে এই 6টা পয়েন্ট আপনাদের বলতে হবে। এডুকেশন হচ্ছে পেশেন্টকে আপনার এডুকেট করতে হবে যে তার সমস্যাটা কী। ডায়েট, নিউট্রিশনটা ভালো থাকতে হবে, যদি ওবেজ হয় তাহলে ওয়েট রিডাকশান করতে হবে, সল্টি ফুড অথবা অ্যাডেড সল্ট বন্ধ করতে হবে। অ্যালকোহল যদি অ্যাবস্টিনেন্সি ভালো, স্মোকিং সিজেশন ভালো, রেগুলার এক্সারসাইজ উইদিন দ্য লিমিট অফ দ্য সিমটমস। আমরা যখন এমআই পড়ছি তখনও আমরা দেখছি হার্ট যে এক্সারসাইজটা কখনো টলারেন্সের বাইরে নিয়ে যেতে হয় না, কিন্তু রেগুলার এক্সারসাইজ করাটাও গুরুত্বপূর্ণ। ভ্যাকসিনেশন যেমন নিউমোকক্কাস বা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেওয়া, এটার প্রয়োজনটা যেটা করে যে কারণ আমরা দেখতে পাই যে যদি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশন হয় তো সেই ক্ষেত্রে আসলে কার্ডিয়াক ওয়ার্কলোডটা বেড়ে যায়। এখন আপনার লাইফস্টাইল চেঞ্জ কোনটা কিসে আপনাকে হেল্প করতেছে সেটা হচ্ছে এই চার্টে। আমি আর ডিটেলসে যাব না, সময় আছে 8 মিনিট, এর মধ্যে আসলে আজকে আমি হার্ট ফেলিওরটা শেষ করতে চাচ্ছি। এখন ড্রাগ থেরাপির ক্ষেত্রে আপনার কি আছে? ড্রাগ থেরাপির মধ্যে হচ্ছে ডায়োরেটিক্স, কী লুপ, থিয়াজাইড এবং মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাগনিস্ট, আপনার ফুরসেমাইড, বেঞ্জোস্পাইনোলেকটন। তো এটা হচ্ছে ডায়োরেটিক্সগুলি। এখন আসেন হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর থেরাপি। এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে হলো ডিক্রিজ পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন, ডিক্রিজ অ্যাক্টিভেশন অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন ডিউ টু অ্যালডোস্টেরন রিলিজ। তো হার্ট ফেলিওরের যে মেকানিজমটা আমরা দেখছি প্রতিটা জায়গাতেই এটা কাজ করে। এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার থেরাপি, এটা আমরা সাধারণত কখন দিই? যদি আসলে এসি ইনহিবিটর টলারেট না করতে পারে পেশেন্ট। ভেসোডাইলেটর থেরাপি আমরা দিতে পারি হচ্ছে এসি ইনহিবিটর অথবা এআরবি। যদি কন্ট্রাইন্ডিকেটেড থাকে তাহলে আমরা ভেনোডাইলেটর দিতে পারি যেমন নাইট্রেটস, অথবা আর্টারিয়াল ডাইলেটরস যেমন হাইড্রালাজিন। এটা আসলে খুব বেশি ইউজ করা হয় না। বিটা ব্লকার যদি আমরা দিতে চাই তো বিটা ব্লকার এখানে আপনাদের যদি একটু খেয়াল থাকে, আমি যখন অ্যাকিউট এবং অ্যাকিউট অন ক্রনিক হার্ট ফেলিওর বলছিলাম সেখানে বলেছিলাম যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ বিটা ব্লকার। তার মানে হচ্ছে বিটা ব্লকার আসলে আপনাকে অ্যাকিউট হার্ট ফেলিওরকে এক্সেনচুয়েট করতে পারে। তো কিন্তু আবার উল্টা দিকে বিটা ব্লকার আসলে হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট, শুধু হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট না, আপনি যদি বলেন যে লং টাইম সার্ভাইভিলিটি, কারণ একটা হলো সিমটোমেটিক ম্যানেজমেন্ট, আরেকটা হলো সার্ভাইভাল বেনিফিট। সার্ভাইভাল বেনিফিট যদি দেখেন তাহলে লাস্ট লাইনটা দেখেন, বিটা ব্লকার্স আর মোর ইফেক্টিভ অ্যাট রিডিউসিং মর্টালিটি দেন এসি ইনহিবিটরস। আমরা একটু আগে এসি ইনহিবিটরস আলাপ করছি, তখন ওখানে রেটটা বলি নাই। রিলেটিভ রিস্ক রিডাকশন হলো বিটা ব্লকার করে 33% এবং এসি ইনহিবিটর করে হচ্ছে 20%। তার মানে বাই অল মিনস আমাদের চেষ্টা করতে হবে পেশেন্টকে বিটা ব্লকার দেওয়ার, যদি পেশেন্ট টলারেট করতে পারে। যেমন ধরেন বিসোপ্রোল একটা ওষুধ আছে, এটা যদি আপনি 1.25 মিলিগ্রাম পার ডে করে শুরু করতে পারেন এবং নেক্সট 3 মাসে ধীরে ধীরে যদি আপনি একটা মেনটেন্যান্স ডোজে যেতে পারেন 10 মিলিগ্রাম ডেইলি, তাহলে হচ্ছে আপনার পেশেন্টের রিলেটিভ রিস্ক রিডাকশান হচ্ছে 33%। এবং তার সাথে যদি আপনি একটা এসি ইনহিবিটর অ্যাড করতে পারেন এবং এটাকে রাখতে পারেন, সেক্ষেত্রে আমাদের সার্ভাইভাল বেনিফিটটা অনেক ভালো হচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আবার একই সাথে একই কথা যে আপনি হঠাৎ করে বিটা ব্লকার দিলেন এবং হঠাৎ করে বিটা ব্লকার তুলে ফেললেন, তাহলেও দেখা যায় হার্ট ফেলিওরের ঝুঁকি বাড়ে।
ইভাবরেডিন দেওয়া যেতে পারে, সেটার নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, ওভাবে দেওয়াটা সম্ভব। খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়াল ফিব্রিলেশন থেকে ইভাবরেডিন কাজ করে না। ডাইগক্সিন সেটা আপনারা দিবেন হচ্ছে ক্লাস 3-4 লেভেল যদি থাকে, তাহলে ডাইগক্সিন রিডিউস দ্য লাইকলি অফ হসপিটালাইজেশন ফর হার্ট ফেলিওর অলদো ইট হ্যাজ নো ইফেক্ট অন লং টার্ম সার্ভাইভাল। অ্যামাইডারন একদম ইন্ডিকেটেড না হলে দিয়ে কোনো লাভ নাই। তাহলে আপনি এটা দেখেন, ইফেক্ট অফ ট্রিটমেন্ট অন ভেন্ট্রিকুলার পারফরমেন্স কার্ভ ইন হার্ট ফেলিওর। যেটা কি হচ্ছে আপনি দেখেন, এ মানে কি ডায়োরিটিক্স অ্যান্ড ভেনোডাইলেটর, এটা মানে এটাকে রিভার্স করতেছে। এসিই ইনহিবিটর, এটা হচ্ছে মিক্সড ভেসোডাইলেটরের কাজ করতেছে, এটা হচ্ছে বি, এবং পজিটিভ আয়োনোট্রপিক এজেন্ট সি। এখানে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন সবাই। এখন আপনারা এই মেকানিজমটা একটু দেখেন, নিউরো হরমোনাল অ্যাক্টিভেশন অ্যান্ড সাইটস অফ অ্যাকশন অফ ড্রাগস ইন হার্ট ফেলিওর। আমরা অলরেডি এটা নিয়ে আলাপ করছি, এসি ইনহিবিটর্স কোথায় কাজ করবে, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স, এটা আসলে নামেই পরিষ্কার কোথায় কাজ করে, বিটা ব্লকার্স এবং মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এখন ওই যে আমরা হার্ট ফেলিউরের জন্য যে মেডিকেশনের টাইপগুলি দিচ্ছি, সেটা কোনটা কিভাবে কি বেনিফিশিয়াল এফেক্ট দিবে সেটা এখানে আছে। এখন রেশনালিটি অফ মেডিকেশন, এখানে প্রশ্নটা আসতেই পারে, হোয়াই ডাজ মাই ডক্টর হ্যাভ মি অন সো মেনি পিলস, কেন আমি এতগুলি ওষুধ খাচ্ছি। এখন এটা আপনাকে জানতে হবে যে ইমপ্রুভ সার্ভাইভাল মানে ওভারঅল মর্টালিটিতে এফেক্ট আছে কিসের, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এলডোস্টেরন ব্লকার এবং এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স, এই চারটা ওষুধের মর্টালিটির উপর বেনিফিট আছে, সার্ভাইভাল বেনিফিট আছে। আর ইমপ্রুভ সিমটমস কোথায় হচ্ছে ডায়োরিটিক্স এবং ডাইগক্সিন। এখন আমাদের কিছু উঁচু চিকিৎসা আছে, হাই এন্ডেড এই ছবিগুলি আপনাদের শুধু দেখানো হচ্ছে জাস্ট টু হ্যাভ অ্যান আইডিয়া, এটা আসলে ইসের মধ্যে না। আপনি পেসমেকার দিতে পারেন, বাইভেন্ট্রিকুলার পেসমেকার দিতে পারেন, ওইটা কিভাবে কাজ করে সেটা, কিন্তু আপনি যখন আমরা আইসিডিও দিতে পারি, মানে হচ্ছে ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর। কিন্তু এখানে এই চার্টটা আমি সেই জন্যই আনছি যে রিলেটিভ রিস্ক রিডাকশন দেখেন, এসি ইনহিবিটরের 23, বিটা ব্লকারের 35, এলডোস্টেরন অ্যান্টাগনিস্টের হচ্ছে 30 এবং আইসিডির হচ্ছে 31%। তার মানে ইভেন যাদের ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটরের মতো চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রেও আমি যদি রিস্ক রিডাকশন করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের বিটা ব্লকার, জুডিশিয়াল ইউজ অফ বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এটা কোনো অংশে ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিভাইসের চেয়ে কম না। এখন কথা হচ্ছে যে তাহলে আইসিডির প্রয়োজনটা কি? আইসিডির প্রয়োজন আছে, একটা পর্যায়ে যখন আর কোনো অপশনই থাকে না, তখন আইসিডি আমাদের লাগে। করোনারি রিভাস্কুলারাইজেশন টু অ্যাক্টিভেট দ্য হাইবারনেটিক মায়োকার্ডিয়াম, মানে কোনো জায়গায় দেখা যায় যে কার্ডিয়াক যে মায়োকার্ডিয়ামগুলি আছে সেগুলি আসলে নষ্ট হয় নাই বা দে আর নট ডেড, কিন্তু মানে অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাইয়ের অভাবে ফাংশনিং না, সেই ক্ষেত্রে আমরা কার্ডিয়াক রিভাস্কুলারাইজেশন করা যেতে পারে। হার্ট ট্রান্সপ্লান্টেশন ইজ অলসো অ্যান অপশন। ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস নামেও একটা জিনিস আছে, সেটাও একটা অপশন। তাহলে ইন সামারি আমরা কি বলবো, যে সামারিটা হলো হার্ট ফেলিউর ইজ কমন অ্যান্ড হ্যাজ হাই মর্টালিটি। ড্রাগ থেরাপি ইমপ্রুভ সার্ভাইভাল, আপনার তিনটা নাম মনে রাখেন, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এলডোস্টেরন অ্যান্টাগনিস্ট এবং এআরবি, angiotensin receptor blocker. Newer device therapies are showing promise for symptoms relief and improved survival, যেমন biventricular pacing, ICDs. Transplant remain rare, but technology for mechanical assist device continues to improve. So এই হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া, এবং এখন পর্যন্ত যে ওই হাই এন্ডের চিকিৎসাগুলি অ্যাভেলেবল এবং এটা বেনিফিট দেয়, কিন্তু এখনও আমাদের যেই মেডিকেশনগুলি আছে সেগুলি যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি এবং জুডিশিয়াসলি ইউজ করতে পারি, এবং লাইফস্টাইল মডিফিকেশনের যেই অ্যাডভাইসগুলি আছে সেগুলি যদি আমরা ঠিকমতো ফলো করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের হয়তো বা পেশেন্টের সার্ভাইভাল এবং সিমটোমেটিক বেনিফিটটাকে অপটিমাম করতে পারবো। সো দিস ইজ দ্য আইডিয়া। প্রথম আপনাদের যেটা মনে রাখতে হবে যে হার্ট ফেলিউরের ফিচার্স কি, রাইট সাইডে হলে কি, লেফট সাইডে হলে কি, অ্যাকিউট হলে কি, হার্ট ফেলিউরের ম্যানেজমেন্ট কি, হার্ট ফেলিউরের ইনভেস্টিগেশনস কি এবং ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাকিউটের ক্ষেত্রে কি এবং ক্রনিকের ক্ষেত্রে কি, ক্রনিকের ক্ষেত্রে আপনার লাইফস্টাইল মডিফিকেশন কি এবং ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টের ক্ষেত্রে সিমটমসের জন্য কোনটা এবং সার্ভাইভাল বেনিফিটের জন্য কোনটা। এইটুকু যদি মনে থাকে, আমার মনে হয় যে এই লেকচার থেকে যথেষ্টই আমরা একটা ধারণা পাইলাম হার্ট ফেলিউর সম্বন্ধে। ঠিক আছে,
ধন্যবাদ সবাইকে।